সবাইকে আমি তোমাদের সৌমিক ভাইয়া। আর সৌমিক ভাইয়া তোমাদের সাথে একটা সিরিজ নিয়ে আসি। এই সিরিজে এই ভিডিওগুলো তোমার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমাদের প্রত্যেক অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ বারবার রিপিট হয়। এই মাস্ট রিপিট হওয়া ম্যাথগুলোর মধ্যে তোমার সমস্ত কনফিউশন দূর থাকা রাখবে। সো সেজন্যই আজকে আমাদের প্রথম ভিডিও, যেটা হলো আমাদের ফার্স্ট অধ্যায়ের উপরে। আমি এই যে তোমাদের 14টা অধ্যায়, এই 14টা অধ্যায়ের মধ্যে আমি মূলত 12 মূলত 11টা ভিডিও বানাবো। এই 11টা ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত অধ্যায়গুলোর কি দেওয়া আছে ভাইয়া, আমাদের সলিউশন গুলো দেওয়া থাকবে এবং তুমি সমস্ত অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ গুলো তুমি আসলে এই ভিডিও দেখার পরে পারবে। সো ভিডিও দেখার সাথে সাথে তুমি ছোট্ট একটা কাজ করবে ভাইয়া, সেটা হলো এগুলো নোট করে ফেলবা। যাই করাচ্ছি না কেন, যতটুকুই করাচ্ছি নোট করে ফেলবা নিজের খাতায়। তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে, ভিডিওর সাথে একবার প্র্যাকটিস করে ফেলো কিন্তু। এখন দেখো, আমাদের প্রথম অধ্যায়ের উপরে আমরা একটা সমস্যার সমাধান করব। আমাদের প্রথম অধ্যায়ের উপরে দুই ধরনের ম্যাথ আমাদের বারবার রিপিট হচ্ছে। যেখানে আমাদের প্রথম ম্যাথটা হলো এরকম যে আমাদের এফ আমার একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দেওয়া আছে ধরো মনে করো 2x-5 ডিভাইডেড বাই 2x+3। এই ফাংশনটা দিয়ে দেওয়ার পরে আমাকে বলে এই ফাংশনটা একক এবং সার্বিক কিনা এটা আসলে যাচাই করো। ভাইয়া এখন একক যাচাই করতে আমাদের তেমন একটা কিছু লাগে না, কিন্তু সার্বিক যাচাই করতে অলওয়েজ মনে রাখবে এরকম একটা আমাদের সুন্দর একটা আমাদের শর্ত দেওয়া আছে কিনা। যে শর্তে বলা থাকে আমাদের যে ভাইয়া আমাদের এইখানে ডোমেনটা কিরূপ, রেঞ্জটা কিরূপ। আমাদের এখানে ডোমেনটা বলা আছে ধরো মনে করো আমাদের আর বাস্তব সংখ্যার একটা সেট, রেঞ্জটা আমাদের বলা আছে বাস্তব সংখ্যার একটা সেট। যদি এরকম বলা থাকে তবেই আমি অন টু প্রকাশ করতে পারবো বা ওয়ান টু ফাংশনটাকে আসলে লিখতে পারবো। তো চলো শুরু করে দিই আমরা আজকের ক্লাস। সো আমরা যদি প্রথমে বলি আমাদের যদি কি প্রমাণ করতে হবে, প্রথমে আমাদের একক কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। যদি আমাদের একক কিনা সেটা যদি বের করতে চাই তাহলে এরকম করবো, আমরা ধরবো x1 এবং x2 এমন দুইটা মান যেটা আসলে আমি fx এর বদলে বসাতে পারি। যদি fx1 ইজ ইকুয়াল টু fx2 হয় সামহাউ, তবে আমরা কি দেখবো ভাইয়া, তখনই আমাদের হবে fx1 এবং fx2 তখনই সমান হবে যদি এবং কেবল যদি যখন x1 এবং x2 সমান হবে। এটা যদি প্রমাণ হয়ে যায় তখন আমাদের বুঝতে পারবো একক ফাংশন। ভালো করে বুঝে নাই, চলো একটু দেখাই। আমরা fx1 যেহেতু বসাইলাম, মানে x এর জায়গায় যত জায়গায় x বসে সব জায়গায় আমাদের x1 বসবে। তার মানে 2x1 - 5 2x1 + 3 ইজ ইকুয়াল টু এখানে কি হবে আমাদের 2x2 - 5, এখানে হবে আমাদের 2x2 + 3। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করলে 2x1 - 5, এখানে আমাদের হবে 2x2 + 3। আবার ঠিক এইখানে হবে আমাদের 2x1 + 3, আর এখানে হবে আমাদের 2x2 - 5 করে ফেললাম। এইবার তোমরা কি করবে, গুণ করে ফেলো। গুণ করলে আমাদের 4x1 x2 আইসা পড়ে এবং এখানে আমাদের আইসা পড়ে 3 দুগুণী 6 x1, আর এখানে আইসা পড়ে -5 দুগুণী 10 x2, আর আসে আমাদের 3 × 5 = 15 মাইনাসের 15। এবং আমরা সমান সমান দিয়ে আবার লিখতে পারবো যে ভাই আমাদের এখানে কত আসে, 2 দুগুণী 4 x1 x2, এবং এখানে আসে আমাদের 5 দুগুণী 10 মাইনাসের 10 x1, এবং এখানে আসে আমাদের 3 দুগুণী কত, আমাদের 3 দুগুণী আমাদের 6 কি আমাদের প্লাসের 6 x2, এবং এখানে আমাদের 3 × 5 = 15 এসে পড়ে। দেখো ভাই 15 কাটা আমাদের এখানে আমাদের কত আছে, আমাদের 4x1 x2 আছে, এখানে আমাদের 4x1 x2 আছে, এখানে আমাদের 6x1 আছে। আমরা একটা কাজ করি, এই যে -10x1 এটাকে বামে নিয়ে আসি, তাহলে বামে নিয়ে আসলে আমাদের এখানে কিন্তু 16x1 এসে পড়ে। এবং আমি যদি ডানেরটা হিসেব করি, আমাদের এখানে দেখো -10x2 আছে, এটাকে যদি আমি ডানে নিয়ে যাই, ডানে নিলে 6x2 এর সাথে গুণ হয়ে সেটা 16x2 হয়ে যায়। এখন মূলত তাহলে কি বলতে পারি, আমি মূলত এখান থেকে আমি বলতে পারি যে আমাদের তাহলে x1 is equal to x2। সো এইখানে যে জিনিসটা তোমাকে কথায় লিখতে হয়, যদি এটা শুধুমাত্র খ নাম্বারে শুধুমাত্র যদি এইটুকু কোশ্চেন আসে তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে যে ভাইয়া আমাদের fx1 এবং fx2 তখনই হওয়া সম্ভব যখন আমাদের x1 এবং x2 আমাদের পরস্পর সমান হবে। হ্যাঁ, তখনই আমাদের কি হবে, একক হওয়া পসিবল, যেহেতু তখনই আমাদের সমান হওয়া পসিবল। যেহেতু একটা নির্দিষ্ট মান, দেখো ভাইয়া একটা মানের জন্য, একটা ইনপুটের জন্য আমরা একটা এবং একটাই আউটপুট পাচ্ছি, তখন আমরা বলবো ওই ফাংশনটাকে একক ফাংশন। কি বলবো, একক ফাংশন বলবো। এটা আমরা একটু গুছিয়ে লিখবো। এরপরে আসি আমরা সেকেন্ড কোশ্চেনে ভাইয়া, এখানেই আমাদের মিক্স করা থাকে, এটা মূলত আমাদের গ নাম্বারে দেওয়া থাকে। সো এই কোশ্চেনে আমরা কি করব, আমাদের দেওয়া আছে দুইটা জিনিস, দুইটা ইনপুট মাস্ট কোশ্চেন দেখে নিবা দুইটা ইনপুট দেওয়া আছে কিনা। এখানে f(x is equal to 2x - 5 divided by 2x + 3 দেওয়া আছে ধরো, এবং আমাদের কেসে এইটাও দেওয়া আছে যে আমাদের f r tends to r এরকম দেওয়া আছে, ঠিক আছে। সো এখন আমাকে যদি বলে ভাইয়া, দেখো খুব সিম্পল ভাবে বলে এখানে কি প্রকাশ করছে, যে আমাদের এখানে ডোমেন, এই ফাংশনের ডোমেন আর এবং আমাদের রেঞ্জ হইলো বড় হাতের আর, ঠিক আছে। রেঞ্জ না, অ্যাকচুয়ালি এটা হলো কোডোমেন, রেঞ্জ না বরঞ্চ এটাকে আমরা কোডোমেন বলি। কি বলি আমরা, কোডোমেন বলি।
ভাইয়া এখন একটা ছোট্ট একটা জিনিস তোমাদের মাথায় একদম নিয়ে নিতে হবে ভাইয়া, মাথায় একদম নিয়ে নিতে হবে, সেটা কোনদিন ভোলা যাবে না। মনে রাখবা কোডোমেনের সেট এবং আমাদের এই ফাংশন থেকে আমরা যে রেঞ্জ সেটটা বের করব, এই সেট দুইটা কোডোমেনের সেট এবং রেঞ্জের সেট ইজ ইকুয়াল টু, যদি রেঞ্জের সেটটা হয় মানে পরস্পর যদি সমান হয় এই দুটো সেট, তবে আমি বলবো সেই ফাংশনটা একটা সার্বিক ফাংশন। কি ফাংশন? একটা সার্বিক ফাংশন। আর এখন আমরা বলতো রেঞ্জের সেটটা কিভাবে বের করব? খুব সিম্পলিফাই করে বের করি আমরা। ধরো মনে করো আমাদের কাছে একটা এরকম, ধরো আমি একটা শর্টকাট দেখাই তোমাদেরকে। এই জিনিসটা তোমার লং কাটে করতে পারো, আমি জাস্ট একটা শর্টকাট তোমাদেরকে প্রপোজ করতেছি এবং দেখাচ্ছি, ঠিক আছে? যদি এই দুটো কোশ্চেন একসাথে থাকে। ধরো মনে করো আমাদের কাছে এফ এক্স ইজ ইকুয়াল টু এরকম আছে, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি আছে। এই জিনিসটা তুমি আসলে সৃজনশীলে ব্যবহার করতে পারো, তেমন একটা কিছু বলে না টিচাররা, ঠিক আছে? এখন আমরা কি করবো, এই যে ডিটাকে না আমরা উপরে নিয়ে যাবো, ডিটাকে এর জায়গায় নিয়ে যাবো এবং এটাকে আমাদের কাছে ডি এর কাছে নিয়ে আসবো। এখন দেখো প্রথমে কি করবো, আমরা ডিটাকে এর কাছে নিয়ে গেলাম, ঠিক আছে, এবং এটাকে আমাদের ডি এর কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাকি সমস্ত কিছু নর্মালি বসায় দিলাম, বাকি সমস্ত কিছু আমি নর্মালি বসায় দিলাম। কিন্তু ভাই একটা জিনিসই চেঞ্জ হবে, সেই জিনিসটা হলো ডি এর সামনে আমাদের একটা মাইনাস আনবে এবং এ এর সামনে একটা মাইনাস আসবে। আবার বলতেছি আমরা কি করব, আমরা আমরা এই ডিটাকে এর জায়গায় নিয়ে যাব, এটাকে ডি এর জায়গায় নিয়ে আসবো, শুধুমাত্র এদের চিহ্ন উল্টায় যাবে। কি যাবে? চিহ্ন উল্টায় যাবে। তার মানে এখন যে আমাদের এখানে আছে, এখানে দেখো আমাদের যদি একটা ফাংশন আছে এফ এক্স, এই ফাংশনের আমরা যদি ইনভার্স ফাংশন বা এফ ইনভার্স এক্স নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি হবে, এই যে থ্রি আমাদের টু এর কাছে চলে যাবে এবং আমাদের এইখানে যে আমাদের টু আছে, এই টুটা কোথায় এসে পড়বে ভাই? থ্রির কাছে এসে পড়বে। তার মানে টু এক্স আমাদের প্লাসের আছে, মাইনাসের টু এসে পড়বে, এখানে আমাদের মাইনাসের থ্রি এসে পড়বে, ঠিক আছে? টু নেগেটিভ হয়ে যাবে এবং নিচে নেমে আসবে, থ্রি নেগেটিভ হয়ে যাবে এবং উপরে উঠে যাবে। এখন একটু খেয়াল করো, মাইনাস থ্রি মাইনাস ফাইভ আছে, আমরা উপর থেকে মাইনাস কমন নিতে পারি, তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ আসে, এবং নিচে আমাদের জিনিসটা টু এক্স মাইনাস টু যে আছে তাই। এখন আমরা একটা কাজ করি, উপর এবং নিচে ওয়ান দ্বারা গুণ দিই, গুণ দিলে আমাদের টু এক্স এর আগে মাইনাস এসে পড়ে, টু এর আগে মাইনাসে মাইনাসে প্লাস এসে পড়ে। এইটা আমি একটু সুন্দর করে গুছিয়ে লিখি, ঠিক আছে? গুছিয়ে লিখলাম, গুছিয়ে লেখা শেষ। সো এফ ইনভার্স এক্স এর মান এইটা। তোমরা কি জানো কোন একটি ফাংশনের বিপরীত ফাংশন, ভাইয়া বিপরীত ফাংশন, কোন একটি ফাংশনের ধরো মনে করো বিপরীত ফাংশন এর ডোমেন, বিপরীত ফাংশনের ডোমেন বা ডোমেন মানে কি, ডোমেন মানে কি এমন ইনপুট যা দিলে আমরা একটা সংজ্ঞায়িত আউটপুট পাবো, সেটা হলো আমাদের ওই ফাংশনের ডোমেন, ওই একটা ফাংশনের ডোমেন। এখন এই ফাংশনে যে ডোমেনটা এখানে দিলাম, এক্স এর ইনপুট যা আমি এখানে দিচ্ছি ভাইয়া, আমাকে একটু বলো তো কি কি দিতে পারবো, সেটা অ্যাকচুয়ালি নির্ভর করে কিসের উপরে ভাইয়া, যে আসলে সংজ্ঞায়িত একটা মান আসবে কিনা, ঠিক আছে? আমরা একটা কাজ করি এইখানে দেখি এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে আমাদের টু মাইনাস টু এক্স। এই জিনিসটা মান যদি সামহাও কখনোই যদি আমাদের জিরোর সমান না হয়, তবে এবং শুধু তবে এবং শুধুমাত্র তবেই আমরা কি পাবো ভাইয়া, তবেই আমরা কি পাবো, যে আমরা এই ফাংশনের জন্য ডোমেন গুলা, মানে এই যে ইনভার্স ফাংশনের জন্য ডোমেন গুলা পাবো বা ইনপুট গুলা পাবো, তাই না? আর এই ইনপুট গুলাই কি জানো ভাইয়া, এই যে মেইন যে ফাংশনটা আছে তার জন্য আউটপুট, বা যেটাকে আমরা রেঞ্জের সেট বলি। কি বলি আমরা? রেঞ্জ বলি। এখন দেখো ইনপুট কি কি হবে এটা তো আমরা জানি না, কিন্তু ইনপুট কি না হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। কিভাবে ভাইয়া? আমরা বলতে পারি ইনপুট আমাদের এই যে টু মাইনাস টু এক্স, এটা জিরো যদি না হয় কখনো, তবে বাকি সমস্ত কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সো ইনপুট সবই হইতে পারে, ইনপুট যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, শুধুমাত্র টু মাইনাস টু এক্স জিরো হইতে পারবে না। ওকে, তার মানে আমি বলতে পারবো তোমাকে টু এক্স কখনো আমাদের কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তার মানে আমি এটা টু এক্স কখনো আমাদের কি হইতে পারবে না ভাইয়া, আমাদের টু হইতে পারবে না, টু এক্স কখনো আমাদের টু হতে পারবে না। ওকে, তার মানে এক্স এর মান কখনো আমাদের কি হইতে পারবে না, ওয়ান হইতে পারবে না। কখনো যদি এক্স এর মান না ওয়ান হয়, তাহলে তবেই আমরা কি পাবো, বাকি সমস্ত বাস্তব মান ইনক্লুড করতে পারবো এফ এক্স এর ক্ষেত্রে বা ফাংশনের রেঞ্জের মধ্যে। সো আমি যদি বলি আর অফ এফ, রেঞ্জ অফ এফ ফাংশন, সেটা কি হবে আমাদের, সেটা হবে এক্স সাজ দ্যাট, হ্যাঁ এক্স সাজ দ্যাট, না এক্স সাজ দ্যাট এদের লেখা দরকার নেই, এটা আসলে লেখার সময় না, অন্য একটা ফাংশনে লিখবো আমরা। ওকে, আর অফ এফ তাহলে কি হবে ভাইয়া, বেসিক্যালি এটা হবে জার অফ এফ হবে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু তার মধ্যে ওয়ান ফাংশনটা বা যে কোনো বাস্তব সংখ্যার সেট, তবে তার মধ্যে এক যে এটা আছে সংখ্যাটা আছে সেটা ইনক্লুডেড হবে না। তার মানে বাস্তব সংখ্যার সেট থেকে আমরা এককে বাদ দিব, তবে আমি আর অফ এফ পাবো, যেটাকে আমরা রেঞ্জ অফ এফ ফাংশনটা বলতে পারি কিন্তু। ওকে, সো আমরা এখন একটু খেয়াল করো ভাই, এই যে রেঞ্জ অফ এফ এবং আমাদের শুরুতে যে আমাদের কোডোমেন দেওয়া ছিল, হ্যাঁ কোড অফ এফ, মানে কোডোমেন ফাংশনটা কিন্তু আমাদের এখানে আর বলা হয়েছে, ঠিক আছে? কোডোমেন ফাংশনটা এখানে কি বলছে, আর বলা হয়েছে। এই দুইটা কি সমান বলো তো?
কমেন্টে কিন্তু জানো এই দুটো কি সমান। যেহেতু আমাদের এই দুটো কিন্তু সমান দেখতেছি না আমরা, একটা হলো সমস্ত বাস্তব সংখ্যা ইনক্লুড করে, একটা হলো আমাদের সমস্ত বাস্তব সংখ্যা থেকে একটা এক বাদ দেওয়া লাগবে তবে তাকে ইনক্লুড করে। যেহেতু এই দুটো সমান না, এই দুটো সেট সমান না, তার মানে তোমাকে বুঝতে হবে বা বলতে হবে যে এই ফাংশনটা আমাদের সার্বিক না। অনেকে এটাকে ওয়ান টু ফাংশনও বলা হয়, তার মানে এটা সার্বিক ফাংশন নয়। ওকে, চলো এবার আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। আশা করি বুঝতে পারছি। আমাদের সেকেন্ড যে প্রবলেম আছে সেটাও একই ধরনের প্রবলেম। আমি এইখানে একটা কাজ করব, আমাদের এক এক ফাংশনটা তোমাদেরকে করতে বলবো, তোমরা নিজেরা করবা। আমি শুধুমাত্র ওয়ান টু ফাংশনটা দেখাই দিব, ঠিক আছে? এখানে কি বলছে, আমরা এখানে দেখো আমাদের এখানে খুব সুন্দরভাবে আমাদের বলা আছে এফ হইলো এমন একটা ফাংশন যার ডোমেন হইলো মানে যার ডোমেন হইলো আমরা 3 বাদ দিব। ডোমেন হইলো আমাদের বাস্তব সংখ্যা থেকে আমরা যদি 3 বাদ দেই তবে আমরা ডোমেন পাবো, এবং রেঞ্জ পাবো বাস্তব সংখ্যার সেট থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই। এবং আমাকে এখানে বলছে এফ অফ এক্স হইলো এমন একটা ফাংশন যেখানে আমাদের 2x উপরে থাকবে প্লাস 3, এবং আমাকে বলছে x মাইনাস 3 থাকবে। সো আমি শুধুমাত্র সেকেন্ডটা করব, যেখানে আমি ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন গেলে সেটা আমি তোমাদেরকে দেখাবো। সো আমি যদি তোমাকে জাস্ট এইখানে বলি ভাই, জাস্ট এইখানে বলি যে ভাই এই ফাংশনটার আমাকে একটু বলো তো, এই ফাংশনটার আমাদের ইনভার্স ফাংশন কি হবে? ইনভার্স ফাংশন হবে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো কি যেন মনে আছে, লাস্টবার বলছিলাম আমরা, এই যে এখানে যা আছে সেটা উপরে চলে যাবে, এই উপরেরটা আমাদের নিচে এসে পড়বে। সো এখানে আমাদের কি আছে, 3 আছে। দেখো ভাই আমরা একটা জিনিস সুন্দর করে একটু এস্টাবলিশ করি এখানে, ঠিক আছে? একটা জিনিস সুন্দর করে একটু এস্টাবলিশ করবো, আর একটা লাইন লেখা এখানে। তো এখানে বেসিকলি কি আছে, অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউজড হয়, এই জন্য আমি জাস্ট স্ট্যাবলিশ করে নিই। আমরা আসলে প্রপার ফর্মে না বসে কোনো কিছু আমাদের সামনে আগানো কিন্তু উচিত না। সো এবার আমরা প্রপার ফর্মে বসেছি, এক্স প্লাস সব জায়গায় প্লাস প্লাস বসে তারপর সামনে আগাবো। ওকে, সো আমাদের উপরে চলে যাবে কত, -3, এবং -3 কি হয়ে যাবে, -3 আগে একটা মাইনাস এসে পড়বে, -3x প্লাস 3 এসে পড়বে। এবং নিচে আমাদের কি আছে, আমাদের এখানে এক্স আছে, আমাদের এখানে যে প্লাসের মানটা আছে থাকুক, সমস্যা নেই, আমাদের এখানে একটা -2 এসে পড়বে। 2 এর আগে কি এসে পড়বে, একটা মাইনাস এসে পড়বে, ঠিক আছে? আমাদের এখানে 2 ছিল, 2 এর আগে একটা মাইনাস এসে পড়বে। সো আলটিমেটলি কি আসে, আমাদের উপরে আসে 3x প্লাস 3, নিচে আসে আমাদের x মাইনাস 2। এটাই হলো কি আমাদের ইনভার্স ফাংশন অফ x। ওকে, আমরা বিশালভাবে করতে পারতাম, তোমার যদি ইচ্ছা হয় বিশালভাবে করার করো, আমি ক্লাসের মধ্যেও তোমাদেরকে দেখাই দিয়েছিলাম বিশালভাবে কিভাবে করে। এখন আমাকে এই ইনভার্স ফাংশনে যে ইনপুট হবে বা যেটাকে আমরা ডোমেন বলি, ডোমেন হবে সেটা কিন্তু আমাদের মূলত মেইন ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ, তাই না? তার মানে আমি যদি এখন রেঞ্জ বের করতে যাই, তাহলে আমাকে বলো তো কি চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে রেঞ্জ হিসেবে কোনটা যাবে না, কোনটা বসাইলে আমাদের রেঞ্জ অ্যাকচুয়ালি আসবে না, ঠিক আছে? তার মানে এখানে এফ এক্স এর বদলে আমি কি কি বসাইলে বাস্তব সংখ্যা, আমি যদি একটু বাস্তব সংখ্যা চিন্তা করি, বাস্তব সংখ্যার মধ্যে কি বসাইলে আমি একটা প্রপার রেঞ্জ পাবো বা একটা আউটপুট পাবো, আর কি বসাইলে পাবো না। যদি চিন্তা করো তাহলে এই জিনিসটা তুমি কিন্তু খুব ভালো করে পাবা যে বাস্তব সংখ্যার মধ্যে আমি যা কিছুই বসাই না কেন, আমাদের যেন এমন না হয় যে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কখনো যেন 0 না হয়। তার মানে এক্স এর মান যেন কখনো আমাদের 2 না হয়। কি না হয় ভাইয়া, 2 না হয়। তার মানে বেসিক্যালি তুমি বুঝতে পারতেছো ভাই, এক্স এর মান কখনো কি হইতে পারবে না, 2 হইতে পারবে না। তার মানে আরো যদি সুন্দর করে তোমাকে বলি যে আমাদের একটা যেকোনো একটা ফাংশনের কথা বলি, এখান থেকে আমরা যদি একটা ফাংশনের কথা বলি, সেই ফাংশনের মধ্যে এই যে ফাংশনের ক্ষেত্রে যে রেঞ্জ আছে, সেই রেঞ্জ আমাদের কি হবে না, কখনো রেঞ্জের মধ্যে কখনো কি ইনক্লুড থাকবে না, সমস্ত বাস্তব সংখ্যা ইনক্লুড থাকতে পারে কিন্তু কি ইনক্লুড থাকবে না, একটা 2 ইনক্লুডেড থাকবে না। এখন আমাকে বলো তো, এখান থেকে তুমি কোডোমেনের সেটটা পাইছিলাম না, যেটা এইটা আমাদের, যেখানে আমরা কোড অফ এফ আমরা বলছিলাম আমরা আর থেকে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, কোডোমেনের যে কোনো বাস্তব সংখ্যা, মানে কোডোমেনের সেট হলে যে কোনো বাস্তব সংখ্যার সেট, তবে তার থেকে 2 বাদ যাবে। এখন খেয়াল করো, রেঞ্জের সেট এবং কোডোমেনের সেট পরস্পর সমান না, যেটা এখানে দেওয়া ছিল শুরুতে। যেহেতু আমাদের রেঞ্জের সেট এবং কোডোমেনের সেট পরস্পর সমান, তার মানে তোমাকে অবশ্যই বলতে হবে এখানে এটা একটা ওয়ান টু ফাংশন। কি এটা, ওয়ান টু ফাংশন। সো আশা করি ওয়ান টু ফাংশন নিয়ে তোমাদের এই ঝামেলা, যে জ্ঞানজাম, যে অসুবিধাগুলো হয় ওইটা আর হবে না তোমাদের। ওকে, চলো এবার আমরা পরবর্তী সমস্যাটায় চলে যাই। ওকে, পরবর্তী সমস্যাটা কি আছে আমাদের, পরবর্তী সমস্যাটা আছে আমাদের যে ঠিক এইটা। ওকে, এই প্রবলেমে আমাদের কি দেওয়া ভাইয়া, দেওয়া আছে আমাদের, দেখো ভাই এখানে বলা থাকে একটা অন্যয় দেওয়া থাকে, এই অন্যয়টার আসলে লেখচিত্র অঙ্কন করতে বলে এবং জিজ্ঞেস করে তোমাকে অন্যয়টি আসলে ফাংশন কিনা। সো তোমার যে জিনিসটা কি করতে হবে, প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের অন্যায়। তোমাদের বইতে ম্যাক্সিমাম, বইতে না, তোমাদের যতগুলো বোর্ড কোশ্চেন আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে, একটা বৃত্ত থাকে। কিন্তু বৃত্তরও দুইটা ধরন থাকে ভাই, আমি তোমাকে দেখাবো বৃত্তের দুইটা ধরনের মধ্যে। বৃত্ত নর্মালি একটা পুরো বৃত্ত, আমার একটা পুরো বৃত্ত কখনো ফাংশন হয় না, এটা মাথায় রেখো, পুরো বৃত্ত কখনো ফাংশন হয় না। কিন্তু আগে তো আঁকতে হবে, তাই না, আঁকতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রেখো, বৃত্ত আঁকা কিন্তু খুবই সহজ, এবং আরেকটা জিনিস,
অর্ধবৃত্ত কিন্তু এটা ফাংশন হইতে পারে, অর্ধবৃত্ত কিন্তু এটা ফাংশন হইতে পারে, তোমাদেরকে দেখাবো। ওকে, তো শুরু করি। আমাদের এখানে যে অন্যটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা বৃত্তের যে এভারেজ সমীকরণ, যেটা আসলে বৃত্তের সমীকরণ আমরা নর্মালি জানি বৃত্তের যে আমাদের সবচেয়ে সাধারণ যে সমীকরণ আছে সেটাতে রূপান্তর করবো, যেটা হলো মূলত এরকম, ঠিক আছে, যেটা মূলত দেখতে অনেকটা এরকম, এক্স মাইনাস আলফা ধরো মনে করো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, অনেকে এখানে আরো অনেক কিছু ব্যবহার করে, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, বা এখানে তুমি আরো অনেক কিছু ব্যবহার করতে পারো, এক্স মাইনাস ধরো মনে করো এখানে আলফার জায়গায় তুমি ধরো মনে করো এইচ আর কে ব্যবহার করলা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। অনেক কিছুই ব্যবহার করা যায়, এইটা আসলে আমরা এইচএসসি তে ব্যবহার করি, কিন্তু তোমাকে আপাতত এই জিনিসটা এইভাবে রূপান্তর করতে হবে। তার মানে কি, দুটি বর্গের সমষ্টি রূপে আনতে হবে। সোজা কথা ভাইয়া, যে সমীকরণে পাচ্ছ না কেন তাকে দুইটি বর্গের সমষ্টি রূপে আনতে হবে। এখন যদি তোমাকে বলি দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে আনবা, সেটা হলো খুব সিম্পল ভাইয়া। এক্স স্কোয়ার এখানে আছে, আমরা এখানে আর কি আছে, 6x আছে। আমাদের 6x যেহেতু, 6 মানে কি 2 ইন্টু 3 না, তার মানে আমাদের এখানে 3 একটা স্কোয়ার নিয়ে আসতে হবে। তার মানে মনে মনে একটু চিন্তা করবে, এখানে 2 ইন্টু 3 ইন্টু এক্স আছে, তার মানে এক্স প্লাস 3 হোল স্কোয়ারের সূত্র ফলাতে পারবা। একই রকম ভাবে ওয়াই স্কোয়ার এখানে আছে, আমাদের এখানে কত আছে, 8y আছে। এইটাই মানে কি 2 ইন্টু 4 বলতে পারবো না এবং 4 ইন্টু ওয়াই বলতে পারবো না, তার মানে এখানে কি আমাদের একটা 4 স্কোয়ার নিয়ে আসতে হবে। এখন আমরা তো হঠাৎ করে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার নিয়ে আসতে পারি না, নিয়ে আসতে পারি, যেহেতু নিয়ে আসতে পারি না, তার মানে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে আমাদের কি করতে হবে, আমাদের 3 স্কোয়ার এবং 4 স্কোয়ারকে বাদ দিতে হবে, ইজ ইকুয়াল টু 0। এখন এই পুরোটাকে আমাদের ডাইনে নিয়ে যেতে হবে। সো তার আগে এই কাজটা করি আমরা, এই পুরোটুকু একটা কি আসে, এক্স প্লাস 3 হোল স্কোয়ারের সূত্র আসে, এবং এখানে আমাদের ওয়াই প্লাস কি হবে, আমাদের ওয়াই প্লাস 4 হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে। এই ইকুয়াল টু আমরা বলতে পারবো, ডান পাশে যদি নিয়ে আসি 9 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে -16 থাকে, 60 -16কে ডানে নিয়ে আসলে +16 এসে পড়ে। এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, তাই না? এইভাবে লিখতে পারি না? এখন একটু চিন্তা করো ভাইয়া, এখন তুমি ভালো করে একটু চিন্তা করো যে আমরা যখনই বলবো এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণটা তুমি এভাবে দেখবা। বৃত্তের সমীকরণ যদি এইটা হয় তাহলে দেখো দেখো চিন্তা করবে এভাবে যে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান কত আমাদের -3, এবং আমরা চিন্তা করবো ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, তার মানে কি ওয়াই মান কত আমাদের -4। এখন যদি আমি জিনিসটাকে সুন্দর করে বসাই, তার মানে এক্স এর মান -3, দেখো 1 2 3 -3 -4 1 2 3 4 -4, তার মানে এই বিন্দুটাকে আমাদের কি বলবো আমরা, -3, -4, ঠিক আছে? এটা হলো আসলে আমাদের সেই বৃত্তের কেন্দ্র, এটা কি আমাদের সেই বৃত্তের কেন্দ্র। এখন আমাকে বলো বৃত্তের ব্যাসার্ধ কোনটা? বৃত্তের ব্যাসার্ধ হলো এইটা, এই যে আমরা এখানে বুঝছিলাম না, এইটা আসলে আমাদের বৃত্তের, দেখো আমাদের হলো এখানে এইচ কমা কে হলো বৃত্তের কেন্দ্র থাকতো এই এই সমীকরণের ক্ষেত্রে, এবং আমাদের ব্যাসার্ধ থাকতো কত, আমাদের আর। আর মানে কি, ওই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। সো আমাদের একটু চিন্তা করো, আমাদের যদি এই পর্যন্ত আমাদের আর হয়, সামহাও তোমার কাছে তো অবশ্যই কম্পাস থাকবে, তাই না? তোমার কাছে তো অবশ্যই কম্পাস থাকবে, তুমি কম্পাস দিয়ে এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধটা নিয়ে নিবে, নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবে। কি করবে, একটা বৃত্ত এঁকে ফেলবে। বৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে, আমি তোমাকে বলি, ভিতরে দেখতে কাইন্ডা এরকম হবে, এটা যেহেতু আঁকতেছো না, কাইন্ডা এরকম হবে, ওয়াই অক্ষকে পার করবে, ঠিক আছে, ওয়াই অক্ষকে পার করবে, এরকম একটা বৃত্ত হবে। তো তোমার বৃত্ত আঁকা শেষ, সেটাকেই যার ব্যাসার্ধ হলো 4, এবং আমাদের কেন্দ্র কত, -3, -4। ওকে, এইবার তোমার কাজ হবে ভাইয়া, এইটা একটা কি আমাদের, এটা একটা আমাদের যে কোনো মানে এই যে লেখচিত্র অঙ্কন করছো, এই লেখচিত্রটা একটি মানে যে অন্যায়টির জন্য লেখচিত্র অঙ্কন করছো, এই অন্যায়টি আমাদেরকে একটা ফাংশন প্রকাশ করে কিনা। কি করবো ভাইয়া, তুমি সিম্পলি এইখানে এই বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর একটা সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করে ফেলবা। যদি আইডেন্টিফাই করে দেখো যে আমাদের এই ওয়াই অক্ষের সমান্তরাল যে সরলরেখা আমরা অঙ্কন করলাম, এই সরলরেখাটা আমাদের অন্যায়টির লেখচিত্রকে একটার বেশি জায়গায় ছেদ করে, এক এবং একটা বেশি জায়গায় ছেদ করে, তবে এই অন্যটি দ্বারা গঠিত মানে এই অন্যটি আমাদের মূলত একটি ফাংশন নয়, এই অন্যটি মূলত একটি ফাংশন নয়। কিন্তু যদি ছেদ না করে ভাইয়া, একটা জায়গায় শুধুমাত্র যদি ছেদ করে, তাহলে অবশ্যই সেটা ফাংশন। চলো এরকম একটা উদাহরণ দেখে নিই। দেখো ভাই, এখানে খুব সিম্পল একটা আমাদের উদাহরণ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে আমাদের এইটা হইলো আমাদের সমীকরণ, যেখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এই যে এই বৃত্তের সমীকরণ দেখতেছো, এই বৃত্তের বা এরকম স্ট্যান্ডার্ড বৃত্তে যেখানে এরকম থাকে ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যেখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের বুঝতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে রূপান্তর করবো
এ স্কোয়ার এ আকারে। এখানে এ হইলো আমাদের ব্যাসার্ধ, অনেক সময় এর জায়গায় আরও দেওয়া থাকে, ঠিক আছে। সো এ বা আর হইলো আমাদের এখানে এ বা আর স্কোয়ার, এ বা আর হইলো আমাদের এখানে ব্যাসার্ধ। এবং আমাদের কেন্দ্র এরকম যদি থাকে মনে রাখবা কেন্দ্র কি, কেন্দ্র হলো 0,0। কেন্দ্র হলো কত আমাদের 0,0। তার মানে এইখানে একটু খেয়াল করো তো, এখানে কেন্দ্র কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, যেখানে আমরা এটাকে রূপান্তর করে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 এর স্কোয়ার। তার মানে সুন্দর করে তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এই বৃত্তের যে বৃত্তটা তুমি অঙ্কন করবা সেই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্রটা হলো আমাদের 0,0। এবং তুমি কি করবা, 6 একক ব্যাসার্ধ নিবা। কি নিবা, 6 একক ব্যাসার্ধ নিবা। 6 একক ব্যাসার্ধ নিলাম, 1 2 3 4 5 6 নিয়ে তারপর তুমি বৃত্তটা অঙ্কন করবা। কিন্তু এখানে একটা ছোট্ট একটা কথা বলা হয়েছে ভাইয়া, কথা বলেছে, শর্তটা হলো কি, ওয়াই এর যতগুলো মান তুমি ইনপুট করবা প্রত্যেকটা মান আমাদের কি হবে, 0 থেকে বড় অথবা 0 সমান হবে। মানে এখানে তুমি যদি ফাংশনটা আঁকো, মানে তুমি ওয়াই এর ঋণাত্মক দিকে যাইতে পারবে না, ফাংশনটা আঁকো ওয়াই এর ঋণাত্মক দিকে যাইতে পারবে না। তার মানে কি তুমি এই স্পেস গুলাতে কোনো ধরনের কিছু আঁকতে পারবে না। তার মানে তোমার একটা অর্ধবৃত্ত ক্রিয়েট হবে। কি হবে, একটা অর্ধবৃত্ত ক্রিয়েট হবে। কারণ কি, তুমি ওয়াই এর পজিটিভে থাকতে পারবা, ওয়াই এর পজিটিভে থাকতে পারবা, কিন্তু ওয়াই এর নেগেটিভে তুমি যেতে পারবে না। তার মানে তোমার একটা অর্ধবৃত্ত ক্রিয়েট হবে। এখন খেয়াল করো ভাই, তোমাকে বলছিলাম আমি অর্ধবৃত্ত কিন্তু অনেক সময় ফাংশন হইতে পারে। এখন খেয়াল করো, এখন আমি কি করবো, তারপরে কাজ কি আমাদের এই অন্যটি আমাদের ফাংশন কিনা হিসেব করা। একটা কাজ করি, ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করি। দেখো কয়টি অক্ষে কয়টি বিন্দুতে ছেদ করে, একটি মাত্র বিন্দুতে ছেদ করে। তার মানে এটা কি ভাই, এটা একটা ফাংশন, ঠিক আছে। সো একটু চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে তারপর এই জিনিসটা অ্যান্সার করার চেষ্টা করো। তোমাদের একটু বোনাস শিখিয়ে দেয়, বোনাস কয়েকটা জিনিস শিখিয়ে দেয় ভাইয়া। একটা বোনাস হলো এরকম, যে কখনো যদি তোমার কাছে একটা বৃত্ত থাকে, অর্ধবৃত্ত থাকে, যেটা আসলে এরকম করে আছে, অথবা তোমার কাছে যদি একটা অর্ধবৃত্ত থাকে যেটা আসলে এরকম করে একটা অবস্থায় আসছে, যেখানে তোমাকে বলছে এক্স এর থেকে আসলে বড়, এক্স 0 থেকে বড় অথবা 0 সমান। তার মানে তখন আমাদের দেখবা এগুলো আসলে আবার ফাংশন হয় না, এগুলো আসলে ফাংশন হয় না। তবে কখনো যদি এরকম থাকে যে ভাইয়া আমাদের এইরকম থাকে, তখন মনে রাখবো ওইটা একটা ফাংশন হয়, ওইটা কি আমাদের একটা ফাংশন হয়। বা এরকম থাকে, ওইটা কিন্তু একটা ফাংশন হয়। মূলত তোমার চিন্তা করতে হবে না, সবগুলাই মূলত বৃত্তর আসে, সবগুলো মূলত বৃত্তের লেখচিত্র আসে। ওকে, আশা করি বুঝতে পারছি। আর যদি বৃত্তটা না আসে তখন তুমি কি করবো, ওই যে আমাদের আগের মতো কি করতাম, আগের মতো আমরা ওই যে ছকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানগুলো বসায় তারপর আমরা একটা লেখচিত্র অঙ্কন করবো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানগুলো বসিয়ে একটা লেখচিত্র অঙ্কন করার ট্রাই করবো। যদি তুমি এক্স্যাক্টলি বুঝতে পারো এটা বৃত্তের লেখচিত্র না, ঠিক আছে ভাই, বৃত্তের লেখচিত্র বোঝার কয়েকটা উপায় তোমাকে এখানে বলে দিচ্ছি ভাই, একটু এটা ইম্পর্টেন্ট, একটু মাথায় নিয়ে নিও। উপায় বুঝে দিচ্ছি। প্রথমে যে জিনিসটা তোমাকে এখানে বুঝতে হবে, প্রত্যেকটা বৃত্তের লেখচিত্রের মধ্যে ভাইয়া তোমাদের এক্স স্কোয়ার, হ্যাঁ, এবং ওয়াই স্কোয়ার জনিত পদ থাকবে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান। সহগ সমান, সহগ সমান মানে কি, এক্স স্কোয়ারের সহগ যদি 5 থাকে, ওয়াই স্কোয়ার সহগ আমাদের 5 থাকবে। মূলত ম্যাক্সিমাম টাইমে সহগ 1 থাকে, মূলত ম্যাক্সিমাম টাইমে 1 থাকে। আমাদের এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকে না, ঠিক আছে। আমাদের আরো একটা জিনিস বলে দিচ্ছি ভাইয়া, আচ্ছা, এই দুইটা হইলেই হবে ভাইয়া, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে সবসময়, মূলত সহগ 1 হয় ম্যাক্সিমাম টাইম, এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এই দুইটা তুমি যদি দেখতে পারো, চিনতে পারো, তাহলে বুঝতে পারবে এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে, বৃত্তের সমীকরণ। ওকে, এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই এক্স স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার নাও থাকতে পারে, এটা অনেক সময় হয় এরকম ভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তোমাদের আজকের ভিডিওটা আশা করি হেল্পফুল হয়েছে, তোমাদের যতগুলো প্রবলেম দেখালাম আশা করি কাজে লাগছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড ভিডিওতে। ওকে, তোমাদের যে কোনো প্রবলেম তোমরা লিখে ফেলতে পারো কিন্তু ভিডিওর কমেন্টে। আর হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, এরকম আরো বেশ কয়েকটা ভিডিও আসছে, কালকে সারাদিনের অনেকগুলো ভিডিও তোমরা পাবে, টোটাল 11টা ভিডিও তোমাদেরকে দিচ্ছি আমি, সমীক ভাই। ওকে।